80-র দশকের শেষ দিকে ফোক ফ্যান্টাসি ছবিগুলোকে বেশ বড়সড় একটা ধাক্কা দেয় সামাজিক অ্যাকশন ধারার সিনেমাগুলো। ফলে 1987, 88 এবং 89 সালে ফোক ফ্যান্টাসি ছবিগুলো একের পর এক মার খেতে থাকে, অর্থাৎ বাংলায় যাকে বললে ব্যবসায়িকভাবে লোকসান গুনতে থাকে। ফলে এই ধারার যেসব ছবি ছিল তার প্রযোজক এবং পরিচালকরা বেশ চিন্তিত হয়ে পড়ে। 1989 সালের দিকে প্রখ্যাত পরিচালক সুকুমার রঞ্জন ঘোষণা দেন তিনি একটি ফোক ফ্যান্টাসি ছবি নির্মাণ করবেন। সেই ছবির জন্য তিনি পরিচালক হিসেবে ঠিক করেন তোজাম্মেল হক বকুলকে। এখানে উল্লেখ করা যায় তোজাম্মেল হক বকুলের এটি ছিল সর্বপ্রথম একক পরিচালিত একটি সিনেমা। পরিচালক তোজাম্মেল হক বকুল নিজ থেকেই একটি কাহিনী দাঁড় করার এবং সেই কাহিনীর নাম দেন বেদের মেয়ে জ্যোৎস্না, এবং এই ছবির একটিমাত্র গান ছাড়া আর সবগুলো গানই নিজে রচনা করেন। বেদের মেয়ে জ্যোৎস্না আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে ব্যবসা সফল এবং সবচাইতে বেশি জনপ্রিয় সিনেমা। হয়তো অনেকেই আপনারা এই ছবিটি দেখেছেন। আসুন প্রথমেই সংক্ষিপ্ত আকারে এই ছবির কিছু ঘটনা জেনে আসি। এই ছবির চিত্রনাট্যে দেখা যায় বঙ্গরাজ শওকত আকবরের অধীনে একটি এলাকা যার নাম ছিল পরগনা। সেই পরগনার কাজী সাহেব তার একমাত্র মেয়েকে একটি সাপ দংশন করে। বিভিন্ন রকম চিকিৎসা করেও যখন সেই মেয়েটি সুস্থ হচ্ছিল না, তখন কোনো এক বেদের কথা মতো তিনি তার সেই শিশু কন্যাটিকে একটি ভেলায় করে নদীতে ভাসিয়ে দেন। এই সিনেমার আলোকে যিনি ভেলাটি ভাসিয়ে দিলেন তাদের একটা বিশ্বাস ছিল যে যে সাপ তাকে দংশন করেছে ভেলায় ভাসতে ভাসতে কোনো একটা সময় সেই সাপের সাথে এই রোগীর দেখা হবে এবং সাপ নিজ থেকেই আবার চুমুক দিয়ে মেয়েটির শরীর থেকে সমস্ত বিষ নামিয়ে ফেলবেন এবং শিশুটি আবার জীবিত বা সুস্থ হয়ে উঠবে। কিন্তু শিশুটি যে কোথায় ভেসে যাবে তার কোনো খোঁজ খবর তারা ভবিষ্যতে রাখতে পারবেন না। এরকমই একটি ঘটনার প্রেক্ষাপটে ভেড়াটি ভাসতে ভাসতে একটি নদীর পাড় দিয়ে যাচ্ছিল। তখনই সেই ভেড়াটি দেখতে পান একটি বেদেদের দল, অর্থাৎ বেদেরা তো নৌকা নিয়ে নদীর তীরবর্তী কোনো অঞ্চলেই তাদের জীবনযাপন করে থাকেন। বেদী বহরের সর্দার এই চরিত্রে অভিনয় করেছিলেন সাইফুদ্দিন। তিনি সেই শিশুটিকে বুকে টেনে নেন এবং তাদের তন্ত্রমন্ত্র বিদ্যার সাহায্যে শিশুটিকে সুস্থ করে তোলেন এবং সেখানেই জ্যোৎস্না বড় হতে থাকে। পরবর্তীতে যখন সেই জ্যোৎস্না বড় হয়, অর্থাৎ জ্যোৎস্না চরিত্রে যে অঞ্জু ঘোষ অভিনয় করেছেন, তিনি একদিন নদীর ঘাট থেকে আসার সময় উজির পুত্র কর্তৃক ধর্ষণের শিকার হওয়ার উপক্রম হয়। ঠিক সেই সময়ই সিনেমাতে যা ঘটে, অর্থাৎ নায়ক ইলিয়াস কাঞ্চন তাকে রক্ষা করেন এবং তার ওই বেদে পল্লীতে তিনি নিরাপদে পৌঁছে দিয়ে আসেন। এখানে উল্লেখ করা যায় ইলিয়াস কাঞ্চন হচ্ছে ওই যে প্রথম বলছিলাম যে জমিদার, এখানে উল্লেখ করা যায় ইলিয়াস কাঞ্চন হচ্ছে বঙ্গরাজ শওকত আকবরের ছেলে, অর্থাৎ তিনি রাজপুত্র। পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ এই দুইজনের মধ্যে গভীর প্রেম হয় এবং সেই প্রেমের কাহিনী ধরেই সিনেমাটি এগোতে থাকে এবং এই রোমান্টিকতার ফাঁকে বেশ কয়েকটি জনপ্রিয় গান আমরা সে সময় লোকের মুখে মুখে শুনতাম। বিশেষ করে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ওই সময়ে এই গানটি শোনা যায়নি এমন লোক হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। এরপর ঘটনাটি এগোতে থাকে। এক পর্যায়ে বঙ্গরাজের পুত্র ইলিয়াস কাঞ্চনকে একটি বিষধর সাপ দংশন করে এবং বঙ্গরাজ তখন ঘোষণা দেন তার সন্তানকে যিনি বাঁচাতে পারবেন তাকে তিনি ইনাম হিসেবে যা চাবেন তাই তিনি দিবেন। অনেক ওজা বৌদ্ধ কবিরাজ চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুতেই রাজপুত্র আর জ্ঞানও ফিরছে না বা বেঁচে উঠতে পারছেন না। এই সংবাদ পৌঁছে যায় জ্যোৎস্নার বেদে পল্লীতে। তখন জ্যোৎস্না তার নিজের জীবন বাজি রেখে উদ্যোগ নেন ইলিয়াস কাঞ্চনকে বাঁচানোর জন্য। যদিও তখন তিনি প্রকাশ করেননি সবার সামনে যে ইলিয়াস কাঞ্চনের সাথে তার প্রেম চলতেছে। তিনি শুধুমাত্র বঙ্গরাজের যে ঘোষণা সেটা শোনার সাথে সাথেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইলিয়াস কাঞ্চনের পায়ের যে অংশে সাপ কামড় দিয়েছিল সেখানে ঠোঁট লাগিয়ে বিষ চুষে নেন এবং এক পর্যায়ে ইলিয়াস কাঞ্চনের জ্ঞান ফিরে আসে। ইলিয়াস কাঞ্চন জীবিত হন। ইলিয়াস কাঞ্চনের জ্ঞান ফেরার পর বঙ্গরাজ তার কথা অনুযায়ী অঞ্জু ঘোষকে জিজ্ঞেস করে তুমি কি চাও ইনাম হিসেবে। তখন জ্যোৎস্না একটি গানের সুরে সুরে রাজকুমারকে দাবি করে।
এই কথা শোনার সাথে সাথে বঙ্গরাজ একেবারে রেগে যান এবং তিনি পুরস্কারের পরিবর্তে শুধু জ্যোৎস্নাকে না, পুরো জ্যোৎস্নাদের যে বেদে তাদের প্রত্যেককে অপমান করে রাজপ্রাসাদ থেকে বের করে দেন। সেখানেই ক্ষান্ত হন না, এরপরে যে বেদেদের যে পল্লী ছিল সেই পল্লীটি আগুনে পুড়িয়ে যায়। পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন অনেক খোঁজাখুঁজি করে জ্যোৎস্নাকে খুঁজে পান এবং তিনি জ্যোৎস্নাকে বিয়ে করে। এই ঘটনা যখন রাজপ্রাসাদে চলে আসে তখন বঙ্গরাজ সিদ্ধান্ত নেন যে তিনি তার পুত্রকে মৃত্যুদণ্ড দিবেন। এভাবেই কাহিনীটি এগুলো থাকে, কিন্তু তার মৃত্যুদণ্ড হয় না। এর মাঝখান থেকে উজির পুত্র যে চরিত্র অভিনয় করেছিলেন মিঠুন, এরকম নানা ঘটনার মধ্য দিয়ে ঘটনার পরিসমাপ্তি আসে। অর্থাৎ সর্বশেষে যেটা হয়ে থাকে সিনেমায়, অর্থাৎ নায়ক নায়িকার মিল হয়, কারণ একটা পর্যায়ে বঙ্গরাজ জানতে পারেন যে এই মেয়েটি কোনো বেদে ঘরের মেয়ে না, তিনি হচ্ছে তার অধীনে একটি জমিদারি এলাকার এক কাজী সাহেবের মেয়ে। এভাবে তাদের পরিসমাপ্তি ঘটে এই সিনেমা। এখন আসুন এই সিনেমার অন্য অংশ নিয়ে কিছু কথা বলি। পরিচালক তোজাম্মেল হক বকুল এই ছবির জন্য মোট 11টি গান নিজেই রচনা করেছে, যার 10টিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর। একটি গান তিনি নিজে রচনা করতে পারেননি, সেটি হচ্ছে যখন ইলিয়াস কাঞ্চন জেলে থাকেন তখন মুজিব পরদেশির কণ্ঠে যে গানটি হয়, মা আমি বন্দি কারাগারে। মা আমি বন্দি কারাগারে, সেই গানটি তিনি নিজে রচনা করেননি। তোজাম্মেল হক বকুলের লেখা সেই গানগুলোর সুর করেছিলেন তখন উদীয়মান একজন সঙ্গীত পরিচালক আবু তাহের। প্রত্যেকটি গানের সাথেই সিনেমার ঘটনার একেবারে মিল ছিল। আজকালকার ধাঁচের মতো না যে জাস্ট গানগুলো গাইলাম আর চলে গেল, এরকমের না। এই ছবির জনপ্রিয়তা এতটাই বেশি ছিল, যেটা আমি আগেই বললাম যে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় এবং ব্যবসা সফল ছবি। তোজাম্মেল হক ও বকুলকে অনেকেই তখন চিনতেন না, যেহেতু তিনি এককভাবে কোনো সিনেমা তখন নির্মাণ করতে পারেননি। তার প্রথম সিনেমাটি ছিল বাংলাদেশের জন্য ব্যবসা সফল। এই সিনেমাতে আমি বঙ্গরাজ বললাম বা এখানে মূল চরিত্র অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ, পাশাপাশি ছিল প্রবীর মিত্র, শওকত আকবর, আনোয়ারা, মিঠুন, সাইফুদ্দিন প্রমুখ। এই ছবির উদ্যোক্তা যে সুকুমার রঞ্জন ঘোষ, তিনি নিজে একবার সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যদি বুঝতাম এই ছবি এত বেশি জনপ্রিয়তা লাভ করবে তাহলে হয়তো কোনোভাবে তোজাম্মেল হক বকুলের নামটাই আমি এখান থেকে সরিয়ে দিতাম। কারণ পরবর্তীতে তোজাম্মেল হক বকুলের নির্মিত যে কোনো ছবি দেখার জন্য মানুষ হলে উপচে পড়ে ভিড় জমাতো, যার বাস্তবেতে প্রমাণ হলো তার 2-1 বছর পরেই নির্মাণ করেন তিনি শঙ্খনীল। যাই হোক, আজকের এপিসোড ছিল 90 দশকের বিখ্যাত বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে। খুব শীঘ্রই আপনাদের সামনে এরকম আরো এপিসোড নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।